আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট অ্যান্ড কলেজে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখব এবং এটা কিভাবে হলো, স্যার জগদীশ চন্দ্র কে ছিলেন, কিভাবে আসলো, তার সম্পর্কে পুরো ভিডিও জুড়ে ব্যাখ্যা করব। আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু বন্ধুরা, আজকে চলে আসলাম স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট। বন্ধুরা, এসে পড়লাম স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজে। তো এখানে আসলে আপনারা দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হবেন। তো চলুন এর সম্পর্কে কিছু জেনে আসি। বাংলার মাটি, বাংলার জল, এইখানেই জন্ম নিয়েছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। আজ আমরা চলেছি তার পৈতৃক নিবাস, বাড়িঘর বা যেখানে গড়ে উঠেছিল একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধুরা, স্যার জগদীশ চন্দ্র ইনস্টিটিউটটা মূলত রয়েছে রারিখাল নামের একটি জায়গা, যেটা মুন্সিগঞ্জ উপজেলার ভিতরে। বন্ধুরা, আমি আছি এখন স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউটে, যেখানে এখানে কলেজ রোড নামে পরিচিত মুন্সিগঞ্জ শহরে, যেটা বিক্রমপুরের আন্ডারে রয়েছে। এখানে বলা হয় বিক্রমপুর। তো এখানে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট রয়েছে। আজকে আপনাদের দেখাবো এটার ভিতরে কি রয়েছে, কেন আপনারা আসবেন এবং এটা কিভাবে হলো, এই সম্পর্কে আপনাদের আগে বিস্তারিত জানাবো। তো আমার ভিডিওটা সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা চলে আসলাম স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউটের একদম ভিতরে। শুরুতেই দেখা যাচ্ছে শ্রীমতী আবারানী ঘোষ চেয়ারম্যান এখানে উদ্বোধন করেছে। বন্ধুরা, টিকিট কেটে গেটের ভিতরে ঢুকলেই প্রথমেই দেখা যাবে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউটের স্যারের সেই স্মৃতি বিজড়িত রুমটি। 2011 সালে প্রতিষ্ঠিত স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সে রয়েছে স্মৃতি জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে বিজ্ঞানীর হাতের লেখা চিঠি এবং আরও নানা তৈজসপত্র। এখানে রয়েছে বিজ্ঞানীর হাতের লেখা পাণ্ডুলিপি, গবেষণাপত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠি। এছাড়াও রয়েছে কৃত্রিম পাহাড়, ফোয়ারা এবং বিভিন্ন দিঘি। বন্ধুরা, এখানে আসলে আপনারা এই রুমটির ভিতরে দেখতে পারবেন এই বিজ্ঞানীর আবিষ্কার, কিভাবে আবিষ্কার করেছিলেন, প্রথমে কেমন ছিল এবং আর নানা তথ্য। এই তথ্যবহুল এলাকাটি আসলে আপনি দেখতে পারবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলেছিল, তার যে চলচ্চিত্রের ছবিগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার পরিবারিক যে একটা সম্পর্ক ছিল, একটা পারিবারিক যে সম্পর্ক ছিল, এই সম্পর্কটি যেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যতই দেখবেন ততই মুগ্ধ হবেন যে স্যার জগদীশ চন্দ্র বসু কত একটা জ্ঞানী মানুষ ছিলেন। এখানে না আসলে বন্ধুরা আপনারা কিছুই বুঝতে পারবেন না, জানতে পারবেন না। এখানে আমি এসে মুগ্ধ হয়ে গিয়েছি। এখানে আসলে তার রুমের ভিতরে কত রকমের ছবি রয়েছে, কত কিছু আপনারা দেখতে পারবেন, যেটা আপনাকে মুগ্ধই করবে। তার সম্পর্কে আমি আগে খুবই কম জানতাম। এখানে আসার পর আমি বিস্তৃতও জেনেছি তার সম্পর্কে। আমার যেন খুবই ভালো লেগেছে। আমরা দুই বন্ধু এসেছিলাম এবং শুরু থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে সবকিছুই যেন তার এখানে সাজানো গোছানো রয়েছে। এই দেখেন, এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বসেছিলেন তার ছবি। এখানে রয়েছে তার হাতের লেখা পাণ্ডুলিপি সহ অনেক কিছু লেখা রয়েছে। এখানে বন্ধুরা আসবেন, এসে ঘুরে যাবেন। এই যে চিত্রগুলো খুবই সুন্দর। বন্ধুরা, 1921 সালে মুকুন্দ বোস, কামাখ্যা মিত্র ও কেদার সেনের মতো শিক্ষানুরাগীদের উদ্যোগে স্যার জগদীশ চন্দ্র বসুর অনুমতিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যালয়। 1965 সালে ঘূর্ণিঝড়ে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হলেও বিজ্ঞানীর প্রত্যেক বাড়িতে বর্তমানে অবস্থান করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যেই স্মৃতি জাদুঘরে রয়েছে জগদীশ চন্দ্র বসুর ওখানে, তো আপনারা জানেন জগদীশ চন্দ্র বসু হচ্ছে গাছের প্রাণ রয়েছে এবং বেতার তরঙ্গের যে উদ্ভাবক, সে প্রথম ব্যক্তি ছিল, বিজ্ঞানী ছিল যে বেতার তরঙ্গ উদ্ভাবন করেছে, অর্থাৎ রেডিও তরঙ্গ সেই প্রথম আবিষ্কার করেছিল, যে কীভাবে মানুষ কথা বলতে পারবে রেডিওর মাধ্যমে এবং কীভাবে শব্দ তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো এইটার উদ্ভাবন মূলত জগদীশ চন্দ্র বসুই করেছিল। বন্ধুরা, আমি এখন আছি স্যার জগদীশ চন্দ্র বসু যে বিশ্রাম কেন্দ্র রয়েছে এখানে দেখেন স্পষ্ট লেখা আছে বিশ্রাম কক্ষ 1, বিশ্রাম কক্ষ 2। অর্থাৎ আমরা ভেবে নিতেই পারি যে স্যার জগদীশ চন্দ্র বসু যেন এখানে ছিল, সে এখানে তার পদচারণায় মুক্ত ছিল, কারণ তার পায়ের ধুলি পড়েছে এখানে। সে এখানে তার পায়ের ধুলির মাধ্যমে চারপাশে পরিবেশটাই যেন খুব সুন্দর করে তুলেছিল। আপনারা
যারা স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট আসবেন তারা অবশ্যই তাদের যারা নামাজি ব্যক্তি রয়েছেন তাদের জন্য অবশ্যই নামাজের জায়গা পেয়ে যাবেন। এটা হচ্ছে নামাজের জায়গা। বন্ধুরা, হাতের ডান দিকে মোড় দিলেই মাঝখানে দেখা যাবে একটি খুব সুন্দর একটা গাছ লাগানো রয়েছে এবং গাছটা দ্বারাই প্রমাণিত করে যে স্যার জগদীশচন্দ্র বসু এখনও যেন এখানে রয়েছে। এই গাছটি দেখলে নিঃশব্দেই বলে ওঠা যায় স্যার জগদীশচন্দ্রেরই জায়গা। আমরা একটু সামনে হেঁটে গেলাম। চারপাশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এখানে 40 টাকার টিকিটের বিনিময়ে এসে পড়া যায়। পাশে রয়েছে দিঘি। এই দিঘির জলগুলো যেন খেলা করছে। আমরা খুব সুন্দরভাবে সামনের দিকে হেঁটে যাচ্ছি এবং দেখছি, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। স্যার জগদীশচন্দ্র বসু কতটা প্রকৃত প্রেমিক ছিলেন। প্রাকৃতিক সৌন্দর্য তাকে মোহিত করেছিল, যার কারণেই সে এই দিঘিটাই ব্যবস্থা করেছিল। দিঘির সিঁড়ি বেয়ে যখন নামছিলাম তখন মনে হচ্ছিল স্যার জগদীশচন্দ্র বসু হয়তো এখানেই ছিল, এখানেই বসেছিল, এখানে বসেই কত কিছু ভেবেছে, বৈজ্ঞানিক কত কিছু তথ্য বিশ্লেষণ করেছে। এটা সবচেয়ে মজার বিষয় হলো গাছের যে জীবন আছে, আমরা জানি প্রত্যেকটা গাছেরই জীবন আছে, প্রত্যেকটা প্রাণীরই জীবন আছে। তো গাছের যে জীবন আছে এই জীবনটা কিন্তু প্রথম আবিষ্কার করেছিল স্যার জগদীশচন্দ্র বসু। আপনারা যারা জানেন না তারা আমার ব্লগের মাধ্যমে জেনে নেন। আসলে গাছের জীবন আছে এটা আবিষ্কার করেছিল কিন্তু স্যার জগদীশচন্দ্র।